ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে, আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেয় কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে। হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। নমস্কার। আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি নবদ্বীপের নানা স্থান এবং শুনিয়েছি সেসব জায়গার মাহাত্ম্য। আজ আবার আমরা এই পর্বে নতুনভাবে নবদ্বীপকে দেখব ঘুরে ঘুরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। আজকে পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে, তাই পাহাড়, সমুদ্র, বিদেশ যেখানে ঘুরি, যত ছবি, যত রিল বানাই, পোস্ট করি, কিন্তু কিছু জায়গা থাকে যেখানে ক্যামেরা তুচ্ছ হয়ে যায়। নবদ্বীপ ঠিক তেমনই একটা জায়গা। এখানে আপনি যা পাবেন তা মেমোরি কার্ডে ধরবে না। হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমরা। আমাদের গন্তব্য এখন পোড়ামাতলা। নবদ্বীপের দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে পোড়ামাতলা একটা উল্লেখযোগ্য স্থান। দেবী পোড়ামা মূলত একটা প্রাচীন বটগাছের কোঠরে পূজিত হতেন। পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী। এই মন্দিরের পাশেই ভবতারণ শিব এবং ভবতারিণী কালী মন্দির অবস্থিত। নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণা কালীর ধ্যানেই পূজিত হন। তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন। পোড়ামার এই মন্দির প্রাঙ্গণেই নবদ্বীপের পণ্ডিত বিদ্বজনেরা সংস্কৃত চর্চা, বিতর্ক সভার আয়োজন করতেন। কোনো এক সময়ে বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা বা বিদগ্ধ জননী নামে জনপ্রিয় হন। আমরা পোড়ামাতলায় পেয়ে গেলাম ট্যালেন্টেড রাহুলকে। একটু অবাক হচ্ছেন? হ্যাঁ, রাহুল কিন্তু সত্যিই ট্যালেন্টেড। তার বাঁশির সুরের মূর্ছনা আমাদেরকে সত্যিই আপ্লুত করলো। চৈতন্য মহাপ্রভুর জন্মের আগেও এই
কালীর অস্তিত্ব ছিল। নিমাই ছোটবেলায় মায়ের কোলে চড়ে এখানে আসতেন। আপনাদের বলে রাখি, পোড়ামাতলার ওখানে কিন্তু খুব বড় গাড়ি নিয়ে গেলে জায়গা পাবেন না। আমরা গাড়ি অন্য জায়গায় রেখে পায়ে হেঁটে ঘুরে দেখলাম এই জায়গা। এখন পোড়ামাতলার পবিত্র স্থান থেকে বেরিয়ে আমাদের গন্তব্য নবদ্বীপের আরেক উল্লেখযোগ্য স্থান, সোনার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গ মন্দির চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত একটি অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক বৈষ্ণব তীর্থক্ষেত্র। কি নীরবতা, কি শান্তি বিরাজ করছে এখানে, সেটা আপনারা এখানে না এলে বিশ্বাস করতে পারবেন না। এই মূর্তিটি অষ্টধাতুর তৈরি, সোনার গৌরাঙ্গ বিগ্রহের জন্য বিখ্যাত। অষ্টধাতুর মূর্তি হলেও সোনালী ধাতুর প্রাদুর্ভাব বেশি থাকায় এটি সোনালী রঙের, তাই এই মূর্তিটিকে সোনার গৌরাঙ্গ বলা হয়। কথিত আছে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর বিরহে কাতর হয়ে কাঠের খড়ম রেখে এই বিগ্রহ সেবা করতেন। নিত্যানন্দ প্রভুর বংশধর প্রয়াত শ্রী প্রতাপচন্দ্র গোস্বামী এই মন্দিরের প্রতিষ্ঠাতা। বাংলার প্রায় প্রতিটি পুরনো শহরে অষ্টধাতু অথবা সোনা বা কাঁসা দিয়ে তৈরি গৌরাঙ্গ গোপাল কালিকা মূর্তি আছে। প্রতি ক্ষেত্রেই নাম সোনার গৌরাঙ্গ, সোনার গোপাল, সোনার কালীবাড়ি, কাজেই এক্ষেত্রে নামকরণ স্বাভাবিক। এখানে ভক্তদের থাকার ব্যবস্থা আছে, যদিও ভক্ত ছাড়া এখানে সাধারণ বাইরের কেউ থাকতে পারে না। আমরা বেশ খানিকক্ষণ জিরিয়ে নিলাম, ধ্যান করলাম এখানে, মুগ্ধ হয়ে দেখলাম সোনার গৌরাঙ্গের অপূর্ব মূর্তি। আমরা যখন সমাজবাড়িতে পৌঁছলাম তখন ওখানে উৎসবের আয়োজন চলছে। চৈতন্য পার্ষদ বাসুদেব সার্বভৌমের ভাই মধুসূদন বাচস্পতির বসতভিটা এই স্থান। পরে নবদ্বীপ সমাজ নামে বৈষ্ণব পণ্ডিতদের মিলনস্থল হয় এটি। সমাজবাড়ি চরণদাস বাবাজি 20 শতকের প্রথম দিকে স্থাপন করেন। এখানে পেয়ে গেলাম নব্য সন্ন্যাসীদের, তাদের সঙ্গে কথা হলো। আমি চন্দন ঘোষ সমাজবাড়ি আশ্রম থেকে বলছি। আমাদের এখানে রাধারমণ চরণদাসদেব এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন এবং এখানে সুন্দর প্রসাদের ব্যবস্থা রয়েছে। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত প্রসাদ পাওয়া যায়, তার কুপন নিতে হয় সকাল 8টার সময়। এবং আমাদের উৎসব আজ থেকে শুরু হয়েছে, চলবে বিগত 15 দিন। আপনারা আসুন, উৎসবের আনন্দ উপভোগ করুন। ত্রিপুরা থেকে এক দম্পতি এসেছেন, তাদের মুখ থেকে শুনলাম এখানকার নানা কথা এবং জানলাম এখানে থাকার জায়গাও আছে। নমস্কার, আমি ত্রিপুরা থেকে এসছি, গণেশ দেবরায়, সাথে আমার মিসেস আছে। আমরা এসেছিলাম গত পরশুদিন
তো এই সমাজবাড়ি আশ্রমে আমরা উঠেছি নবদ্বীপ ঘোরার জন্য এবং মায়াপুর ঘোরার জন্য। নবদ্বীপ আশ্রমে মানে এখানে যে সমাজবাড়ি আশ্রম সেখানে থাকতে আমাদের বেশ ভালোই লেগেছে। সারাদিন কীর্তন হয় এবং এটা একটা আমাদের আলাদাভাবে পাওনা। সেই সাথে এখানে খাওয়ার ব্যবস্থাও আছে, দুবেলা প্রসাদ নেওয়া যায়। নবদ্বীপের অনেক মন্দিরের মতো এখানেও রয়েছে নানা দেবদেবীর মূর্তি, যা আমাদের মন কেড়ে নিল। আপনাদেরও মাথা নত করতে ইচ্ছে হবে এইসব দেবদেবীর চরণে। পায়ে পায়ে ঘুরলাম নবদ্বীপ। তারপর কেমন ঘুরছো নবদ্বীপ? ভালোই তো ঘুরলাম, হ্যাঁ সব কিছু তো দেখে নিয়েছি, তাই তো? কোথায়? সবই দেখেছি, কিন্তু একটা জিনিসের জন্য মনটা কেমন খচখচ করছে। কেন তোর মন কেন খচখচ করছে? কেন, কি হয়েছে? নবদ্বীপে এসে এখনো লাল দই খেলাম না। লাল দই, চল চল লাল দই খাবো, চল। লাল দই, heavenly. আহা, ও হো হো, কেমন লাগছে? this is too good. নবদ্বীপে এসে লাল দই না খেলে ভ্রমণ বৃথা। এবার মনে হচ্ছে নবদ্বীপ ঘোরা সম্পূর্ণ হলো। ফিরে আসি ব্রেকের পরে সঙ্গে নিয়ে কাছে দূরে। সঙ্গে থাকুন, সঙ্গে চলুন। কাছে দূরে, কাছে দূরে। ফিরে এলাম ব্রেকের পরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। সমাজবাড়ি থেকে বেরিয়ে আমরা যাব কৃষ্ণনগর রাজবাড়ি। তার আগে ঘুরে দেখতে ইচ্ছে হলো এই প্রাচীন নবদ্বীপ বা বাংলার বৃন্দাবনকে। আমরা এগোতে এগোতে দূর থেকে দেখলাম একটা বিশাল শিব দেবাদিদেব মহাদেবের মূর্তি। খুব কৌতূহল হলো, সামনে গিয়ে দেখবার জন্য ছটফট করতে লাগলো ভেতরটা। কৌতূহল নিবারণ করতে আমাদের টিমের সবাই গাড়ি নিয়ে এগিয়ে গেলাম মূর্তিটির দিকে। সামনে গিয়ে দেখলাম লেখা আছে গৌরাঙ্গ বিহার। একদিকে মহাদেবের মূর্তি, অন্যদিকে ঝিল। রোদ যেমন আছে তেমনি হালকা হাওয়াও বইছে। সুন্দর পরিবেশ। আমরা এখানে ছায়ায় বিশ্রাম নিলাম কিছুক্ষণের জন্য। চড়ই বেতি মানে চলা, আমাদের কাছেও ঠিক তেমন। এই চলাই হচ্ছে জীবন। আমরা চলতে লাগলাম আবার নতুন কোনো জায়গার দিকে। নতুন জায়গাটার নাম জলমন্দির। বিশাল জলাশয়ের মাঝখানে একটা সুন্দর সাদা ধপধপে মন্দির রয়েছে এখানে। অপূর্ব মনোরম পরিবেশ, চারপাশটা দেখে চোখ জুড়িয়ে যায়। মন্দিরটা চারপাশে বিশাল জলাশয় বা দিঘি রয়েছে, যার ঠিক মাঝখানে একটা সুন্দর সাদা রঙের মন্দির। জলবেষ্টিত এই মন্দিরটিতে সাধারণের প্রবেশ নিষেধ থাকলেও চারপাশের সবুজ আর জলাশয়ের মনোরম দৃশ্য সন্ধ্যার সময় দেখার মতো হয়। এখানেও আছে ভক্তদের থাকার ব্যবস্থা। এই মন্দিরটি তার অনন্য স্থাপত্যের জন্য
পর্যটক ও দর্শকদের কাছে ভীষণ আকর্ষণীয়। এখানে নানা পুজোর সামগ্রী ও মাটির পুতুলও আছে, সঙ্গে আছে খঞ্জনি, জপের মালা, কণ্ঠী মালা, আরও কত কি। আমরা কথা বলে নিলাম এখানকার একজন মহারাজের সঙ্গে। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য সারস্বত মঠ জল মন্দির। এখানে এই জল মন্দিরে সকালবেলা মঙ্গল আরতি 4:30টার সময়, তারপর 6টার সময় বাল্যভোগ হয়, 10টার সময় ঠাকুরের স্নান পূজা হয়, আর 12:30টার সময় অন্নভোগ হয়, আর বিকেল 4টের সময় ফলভোগ হয়, রাত্র 6টার সময় সন্ধ্যা আরতি, আর 8:30টার সময় অন্নপ্রসাদ ভগবানের। আর মেন মন্দির হচ্ছে রাধা গোবিন্দ সুন্দর। এটা শ্রী চৈতন্য সারস্বত মঠ কেয়ারপে জল মন্দির নামে বিখ্যাত। এখন আমাদের পরম পূজ্যপাদ গুরু মহারাজ শ্রী ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ, আর মন্দির প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীমৎ ভক্তিরক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ। আর এই শ্রী চৈতন্য সারস্বত গৌরীয় মঠের মেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত হয়েছে মেন প্রতিষ্ঠা। এই মন্দির প্রাঙ্গণে প্রকৃতির কোলে ঘুরে বেড়াচ্ছে হরিণ, হাঁস। আজ অনেক ঘুরলাম, অনেক জায়গা দেখলাম, এইবার একটা বিরতি নেব। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। কাছে দূরে কাছে দূরে ফিরে এলাম ব্রেকের পরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। আমরা জলমন্দির থেকে বেরিয়ে কৃষ্ণনগরের পথে। কৃষ্ণনগর যাওয়ার পথে পড়ল খ্রিস্ট মন্দির। কৃষ্ণনগরে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট দুরকম চার্চই দেখা যায়। 19 শতকের প্রথম দিকেই কৃষ্ণনগরে ক্যাথলিক উপাসনা আর চ্যাপেল তৈরির কথা পাওয়া যায়। 19 শতকের শেষ দিকে তৈরি হয় রোমান ক্যাথলিক ডায়োসিস। 1897 নাগাদ এক প্রবল ভূমিকম্পে এই চার্চ প্রায় ধ্বংস হয়ে যায়, যা আবার দ্রুত গড়ে তুলতে উদ্যোগ নেন বিশপ পোজি। খ্রিস্ট মন্দির পেরিয়ে আমরা চললাম কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। কৃষ্ণনগর রাজবাড়ির প্রকৃত প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার। 1606 সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি মানসিংহকে যশোরের রাজা প্রতাপাদিত্যকে দমন করতে সাহায্য করেন ভবানন্দ। সেই সময় খুশি হয়ে জাহাঙ্গীর তাকে 14টি পরগনার জমিদারি এবং মজুমদার উপাধি দেন। এই ভবানন্দের পুত্র রাঘব রায় রেউই নামের গ্রামে নতুন রাজধানী স্থাপন করেন এবং কুলদেবতা শ্রীকৃষ্ণের নামে জায়গার নাম রাখেন কৃষ্ণনগর। আনুমানিক 1606 থেকে 1630 সালের মধ্যে রাঘব রায়ই প্রথম কৃষ্ণনগরে গড় ও রাজবাড়ি তৈরি করেন। পরে রাজা রুদ্র রায়, রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রাসাদ সম্প্রসারণ করেন। 1710 থেকে 1782 সালের মধ্যে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলেই রাজবাড়ি ও কৃষ্ণনগর বাংলার সংস্কৃতি কেন্দ্র হয়ে ওঠে। এই কৃষ্ণনগর রাজবাড়ি বাংলার নবজাগরণের আঁতুর ঘর। পুতুল নেবে গো পুতুল নেব গো পুতুল। জানি খুব বাজে গাইছি, কিন্তু কি করব বলুন, খুব প্রিয় গান আমার, আশা করি আপনাদেরও।
আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরের পুতুল মেলায়। ঘুরে ঘুরে দেখবো, মাটির পুতুল কিনবো, নিয়ে যাব কিছু স্মৃতি। চলুন। মাটির পুতুল, 12 দোলের ধারক কৃষ্ণনগর রাজবাড়ি। এখন রাজা রাজত্ব কিছু না থাকলেও কৃষ্ণচন্দ্রের রুচি আর পৃষ্ঠপোষকতার ছাপ আজও নবদ্বীপের অলিতে গলিতে ছড়িয়ে আছে। ইতিহাস, ধর্ম, সাহিত্য, শিল্প, যেদিক থেকেই দেখো এই কৃষ্ণনগর রাজবাড়ি বাংলার ইতিহাসের একটা মাইলস্টোন। ওখানে মেলা বসেছে, যা প্রত্যেক বছর এই সময় বসে। এই মেলাটি বারদোলার মেলা নামে সুপ্রসিদ্ধ। এটি বাংলার অতি সুপ্রসিদ্ধ ঐতিহ্যবাহী মেলা। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এই মেলার প্রবর্তন করেন। চৈত্র মাসের শুক্লা একাদশী থেকে 1 মাস 12 দোলের মেলা হতো আগে। দোলা থেকে দোল। কথিত রাজা গিরিশচন্দ্রের আমল থেকে নদিয়ারাজ পূজিত 12টি দেববিগ্রহ বিষ্ণুমহলের পূর্বমুখী 12টি দোলায় রেখে পুজো করা হতো। শ্রী বলরাম, নাড়ুগোপাল, নদের গোপাল, গোপীনাথ, এমনই 12টি বিগ্রহ 3 দিন পুজো করা হতো। একদিন রাজবেশ, একদিন ফুল বেশ, একদিন রাখাল বেশ। এই পুজো ঘিরেই মেলা। একটু খিদে খিদে পাচ্ছে। শুনেছিলাম কৃষ্ণনগরের সর ভাজার কথা, তাই লোভ সামলাতে পারলাম না। অতি সুস্বাদু সুন্দর সর ভাজা খেয়ে আমরা যাব ঘূর্ণি। কৃষ্ণনগরের এই ঘূর্ণি মাটির পুতুলের জন্য বিখ্যাত। কৃষ্ণনগরের ঘূর্ণিতে হাতের তৈরি মাটির কাজের কদর বিশ্ববিখ্যাত। পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কুটির শিল্পগুলির অন্যতম ঘূর্ণির এই মৃৎশিল্প। এছাড়াও এখানে দেখতে পেলাম রামকৃষ্ণ পরমহংসদেব, বিদ্যাসাগর এবং শ্রী গৌরাঙ্গের মূর্তি। দেবদেবীর মূর্তি থেকে শুরু করে মাটির তৈরি নানা পশু পাখি, বাচ্চাদের খেলনা থেকে ঘর সাজানোর যে কোনো মাটির কাজের জিনিস সব পাবেন এই ঘূর্ণিতে। এখানে পৌঁছে আমরাও চাক্ষুষ করলাম শিল্পীদের হাতের কাজ। ঘূর্ণির অসাধারণ সুন্দর কাজ দেখতে দেখতে আমরা আজকে শেষ করছি আমাদের এই নবদ্বীপ পর্ব। পরের পর্বে আমরা আবার ফিরব অন্য কোনো জায়গায়, সঙ্গে নিয়ে কাছে দূরে। ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চিরজীবনে
ছানি দেখ কাছে দূরে, কাছে দূরে কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে কাছে দূরে, কাছে দূরে কাছে দূরে।